রাতের অন্ধকারে রুদ্রকে কিডন্যাপ করে নিয়ে গেল ফুলকি আর ঝিনুক। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ফুলকি নিজের ঘরে আসে। ঘরে এসে কান্নাকাটি শুরু করে দেয়। তখন রোহিত বলতে থাকে, ফুলকি কেন এরকম ছেলে মানুষই করছো বলো তো? কেন এরকম করছো? তখন ফুলকি বলতে থাকে, স্যার কি করব বলুন তো? কি করব আমরা? ঠিকই তো, জামাইবাবুর বিরুদ্ধে কোনো সঠিক প্রমাণ আমরা এখনো জোগাড় করতে পারিনি। কিচ্ছু করতে পারিনি। উনি তো সুস্থ হয়েই আবার আমাদের বিরুদ্ধে শত্রুতামি করা শুরু করে দেবে। প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। তখন তখন আমরা কি করব? কি করে আটকাবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিচ্ছু বুঝতে পারছি না আমি। তখন এই বলে ফুলকি কান্নাকাটি শুরু করে দেয়। তখন রোহিত ফুলকিকে বলতে থাকে, এই জল খাও। নাও জল খাও। মাথা ঠান্ডা করো। ঠিক আমরা কোনো না কোনো কিছু প্রমাণ জোগাড় করতে পারবো। তুমি একদম চিন্তা করো না। তারপরে রোহিত ফুলকির জামা কাপড় এনে বলতে থাকে, যাও ফ্রেশ হয়ে আসো। যাও। তারপরেই ফুলকি দেখা যাবে ভিতরে যাওয়ার সময় মোবাইলটা সাথে করে নিয়ে যায়। এইদিকে তমাল রোহিতকে বলতে থাকে, আচ্ছা রোহিত, আমাদের আমাদের কথাগুলো রুদ্রদার কানে কি করে যাচ্ছে বলতো? না হলে সেদিন যে জেঠিমণি ওই ধানুর সাথে আরেকটা মেয়ে হয়েছিল, সেই কথাটা যখন বলেছিল, এটা তো আমরা বাড়ির কেউ জানতাম না। দিদি সেই কথাটা উঠিয়েছিল। আর তার থেকেই আমরা জানতে পেরেছিলাম। কিন্তু সেই কথাটা রুদ্রদার কাছে কি করে গেল? ওইদিকে দেখা যাবে ঈশিতা আড়াল থেকে সব কথা শুনতে পায়। তখন সব কথা শুনে মনে মনে বলতে থাকে, সর্বনাশ করেছে। এখন তো সবাই আমাকে সন্দেহ করবে। কি করব আমি? কি করব আমি? তারপরে দেখা যাবে রোহিত বলতে থাকে, আসলে কি বলবো বল? বাড়ির এই অবস্থা। কিচ্ছু বুঝতে পারছি না। তখন পিয়াল বলতে থাকে, আসলে রুদ্রদা হয়তোবা এটা আগেই জানতো। তখন রোহিত বলতে থাকে, না, আমার মনে হচ্ছে না আগেই জানতো। যদি আগেই জানতো তাহলে ফুলকিকে ও হঠাৎ করে বীরু বাসার মেয়ে কেন বলবে? তাহলে তো এটা নিয়ে আগে থেকেই ও এই কাজটা করতে পারতো, তাই না? করার চেষ্টা করতে পারতো। তখন তমাল বলতে থাকে, হ্যাঁ ঠিক বলেছিস রোহিত। আমার মনে হচ্ছে রুদ্রদা আমাদের সঙ্গে জেনেছে। বুঝতে পেরেছিস? আমরা যখন জেনেছি তখনই জেনেছে। এই বাড়ি থেকে নিশ্চয়ই কেউ খবরটা দিয়েছে। না হলে যখনই ফুলকি আর অরুণা কাকির স্যাম্পল নিয়ে গেল টেস্ট করার জন্য, তখনই বা কি করে স্যাম্পলটা চেঞ্জ করে দিল? কি করে? তখনই ফুলকি বেরিয়ে আসে। আর বেরিয়ে এসে কথা শুনতে গিয়ে হঠাৎ করে কারো ছায়া দেখতে পায়। তখন ফুলকি দাঁড়িয়ে পড়ে। আর মনে মনে বলতে থাকে, কারো ছায়া দেখছে মনে হচ্ছে। কেউ কি লুকিয়ে কথা শুনছে? তারপরে দেখা যাবে তমাল বলতে থাকে, দেখ, আর তাছাড়া সেদিনও সেদিনও যে তোরা প্ল্যানটা করলি, ফাঁদটা পাতলি, আর ধানু জোরে জোরে বললো আবার ডিএনএ টেস্ট করা হবে। তখন তখনই বা রুদ্রদা কি করে জানলো? কি করে সব খবরগুলো জেনে যায় বলতো? তখন পিয়াল বলতে থাকে, নিশ্চয়ই কেউ আছে খবর দেওয়ার জন্য। তখন তমাল বলতে থাকে, আচ্ছা রোহিত, তোরা কার কথা ভাবছিস? আমি যার কথা ভাবছি তার কথাই ভাবছিস তো? তখনই ফুলকি বলে ওঠে, ঈশিতা দিদি। তখনই ঈশিতা বাইরে থমকে দাঁড়ায়। আর তখন ফুলকি গিয়ে বলতে থাকে, বাইরে দাঁড়িয়ে তারা কথা শুনছো কেন? ভিতরে এসো। তখন ঈশিতা ভিতরে আসে। আর তমাল বলতে থাকে, এই তো, আমিও না ওর কথাই ভাবছিলাম। কি ঈশিতা, তুমি হঠাৎ করেই জেল থেকে বেরিয়ে এ বাড়িতে চলে আসলে কোনো কারণ ছাড়াই? আমি জানতাম এই কারণেই এসেছিলে, তাই তো? এই বাড়ির খবরগুলো তুমি রুদ্রদাকে দিচ্ছ। তখন ঈশিতা বলতে থাকে, আচ্ছা তমাল, এটা কেমন কথা? এ বাড়িতে যা কিছু ঘটবে সবকিছু আমাকে বলা হবে? আমাকে দোষারোপ করা হবে? তখনই এই কথাতে ফুলকি কিছুই বলে না। তারপর ঈশিতা বলতে থাকে, আচ্ছা, যে মানুষটা একটা গোটা লাশ এই বাড়িতে ঢুকিয়ে দিতে পারে লাবতীকে ফাঁসানোর জন্য, তার পক্ষে কি কোনো কিছু অসম্ভব? সবকিছু সম্ভব। সে সব রকম খবর নিতে পারে। তখন এই কথাতে অবাক হয়ে যায় সবাই। তখন তমাল বলতে থাকে, শোনো, তোমাকে না আমি বিশ্বাস করি না। তুমি নিশ্চয়ই এই খবরগুলো দিচ্ছ। তখন ঈশিতা বলতে থাকে, না, আমি এই খবরগুলো দিচ্ছি না। আর তাছাড়া তোমরা তো সবাই জানো রুদ্রদা আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। কলকাতায় পর্যন্ত আমার উপর হামলা হয়েছিল। রোহিত, ফুলকি, তোমরাই তো আমাকে বাঁচিয়েছিলে বলো। তখনই ফুলকি অবাক হয়ে ঈশিতার দিকে তাকিয়ে থাকে। তারপরে ঈশিতাকে ফুলকি বলতে থাকে হঠাৎ করে, আচ্ছা ঈশিতা দিদি, সেদিন তুমি ধানু দিদির অনুপস্থিতিতে ধানু দিদির ঘরে কি করছিলে? তখন এই কথা শুনেই ঈশিতা ভয় পেয়ে যায়। তখন রোহিত বলতে থাকে, ফুলকি, এটা তুমি কি বলছো? তুমি তো আগে আমাকে বলনি। তখন ফুলকি বলতে থাকে, কি করে বলবো স্যার বলুন তো? পরপর একটার পর একটা যা ঘটছে, আমি কি করে বলবো? কি ঈশিতা দিদি, নিশ্চয়ই চুলের স্যাম্পল নেওয়ার জন্যই তুমি ঘরে ঢুকেছিলে, তাই তো? তখন ঈশিতা ভয় পেয়ে যায়। আর বলতে থাকে, ফুলকি, এটা তুমি কি বলছো? তুমিও তুমিও আমাকে ভুল বুঝছো? আমি কেন এটা করবো বলো তো? একটা মানুষ, তার কি কোনো কিছু অসম্ভব যে এত কিছু পারে? সে কিনা চুলের স্যাম্পল নিতে পারবে না? আর ফুলকি, আমি যদি তোমাদেরকে বিশ্বাসই না করতাম, তাহলে কি আমি তোমাদেরকে এই যে রুদ্রদা যে তথাতার মৃত্যুর পিছনে আছে সেটা আমি বলতাম? বলতাম না তো। তখন এই কথাতেই ফুলকি অবাক হয়ে ঈশিতার দিকে তাকিয়ে থাকে। তখন ঈশিতা বলতে থাকে, আচ্ছা রুদ্রদাকে আমি তো সব খবরগুলো দিচ্ছি, তাই তো? তাহলে নিশ্চয়ই আমার ফোনে মেসেজে বা ফোন করে দিচ্ছি। আচ্ছা তোমার দেখো তো আমার ফোনে কোনো মেসেজ বা কোনো কিছু পাও কিনা। তখনই তোমার ফোনটা হাতে নিয়ে নেয়। তখন রোহিত বলতে থাকে, বোকা, তুই একটা বোকা, তুই ফোনটা হাতে নিলি কেন? কেউ যদি কিছু করে তাহলে কি ফোনে প্রমাণ রেখে দেবে? তোর কি মনে হয় ফোনে কিছু আছে? কিচ্ছু নেই। তখন এই কথা শুনে ঈশিতা ভয় পেয়ে যায়।
তখনই রোহিত বলতে থাকে, শোন, এবার না চুনোপুটিকে নয়, রাঘব বোয়ালকেই ধরতে হবে। আমাদের ঈশিতার পিছনে না পড়ে থেকে রুদ্রর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে। তখনই ফুলকি মনে মনে বলতে থাকে, হ্যাঁ ঠিক বলেছে স্যার, এই চুনোপুটির দিকে না পড়ে থেকে এবার রাঘব গোয়ালকেই আমাদের খপ করে ধরতে হবে আর উচিত শিক্ষা দিতে হবে। ওইদিকে দেখা যাবে হৈমন্তী রুদ্রর জন্য কান্নাকাটি করতে থাকে। তখনই রিকি আর শালিনী ভিতর থেকে আসে। তখন রিকিকে বলতে থাকে, আচ্ছা রুদ্র কেমন আছে? তখনই রিকি কিছুই বলে না। তারপরেই হৈমন্তী বলতে থাকে, রুদ্র খুব কষ্ট পাচ্ছে তাই না রিকি? তখন রিকি বলতে থাকে, তুমি আবার এই কথাটা জিজ্ঞাসা করছো আন্টি? কি অবস্থা আমার দাদার? আমার দাদার যদি আজকে কিছু হয়ে যেত, এর দায়ভার কে নিত বলো তো আন্টি? তখন এই কথাতেই হৈমন্তী চমকে যায়। তারপরে শালিনী বলতে থাকে, আচ্ছা আন্টি, তোমার কি এখনো মনে হচ্ছে যে রুদ্রদা কিছু করেছে? তুমি কি এগুলো বিশ্বাস করো? তখন হৈমন্তী বলতে থাকে, দেখো, ইদানিং কালে রুদ্র যা যা করেছে আর রুদ্র বিরুদ্ধে যা যা প্রমাণ পাওয়া গেছে, তাতে তো রুদ্রকে ভালো বলা যাচ্ছে না। তখন রিকি বলতে থাকে, আচ্ছা আন্টি, তুমি এখন এই হসপিটালে দাঁড়িয়ে এসব কথা বলবে? তখনই শালিনী বলতে থাকে, আচ্ছা আন্টি, রুদ্রদার এই অবস্থার জন্য কে দায়ী? ফুলকি দায়ী। আর তোমার কি এগুলো বিশ্বাস হয় যে রুদ্রদা এই সব কিছু করতে পারে? না। তার মানে তুমিও বিশ্বাস করো না। আর যাই হোক, রিকি যদি ছেড়েও দেয় না, আমি কিন্তু ছেড়ে দেবো না, আমি পুলিশে কমপ্লেন করবোই। আর আন্টি, তুমিও যদি রুদ্রদাকে ভালোবাসো না, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যাবে থানায় এফআইআরটা করতে। তখনই হৈমন্তী বলতে থাকে, কি হবে বলো তো থানায় এফআইআর করে? তখন শালিনী বলতে থাকে, তুমিও তো দেখছি লাবু দিদির মতো হয়ে যাচ্ছ, ফুলকিকে বাঁচানোর চেষ্টা করছো তাই তো? তখন হৈমন্তী বলতে থাকে, না শালিনী, এটা তুমি ভুল ভাবছো। তখন শালিনী বলতে থাকে, না, প্রসেসিংটা আমি পুরোটা জেনে নিয়েছি, কি করে এফআইআরটা করতে হবে। চলো রিসেপশনে চলো। এই বলে হৈমন্তীকে নিয়ে রিসেপশনে চলে যায় শালিনী। অন্যদিকে দেখা যাবে রুদ্র জ্ঞান ফিরে আসে। তখনই রুদ্র মনে পড়ে যায় ফুলকে ত্রিশূল ছোড়ার কথা আর এভাবে লাবুর পায়ে পড়া। তখনই সেটা দেখেই রুদ্র উঠে যায় আর বলতে থাকে, না, এভাবে আমাকে শুয়ে থাকলে হবে না। ওদেরকে আমি এমন শিক্ষা দেবো না, ওই রায়চৌধুরী বাড়ি আমি একদম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো আমি। এই বলে রুদ্র নিজের মুখ থেকে মাস্ক খুলে ফেলে। তারপরে হাত থেকে ক্যানোলা খুলেই বলতে থাকে, আমি এখানে থাকবো না, এখান থেকে আমাকে পালাতে হবে। সামনের দরজা দিয়ে তো আমি পালাতে পারবো না, পিছনের দরজা দিয়ে আমাকে পালাতে হবে। এই বলে রুদ্র সেখান থেকে পালিয়ে যায়। তখনই হৈমন্তীরা ভিতরে আসে। এসে দেখে রুদ্র কোথাও নেই। তখন হৈমন্তী চিৎকার করে ডক্টরকে ডাকতে থাকে আর বলতে থাকে, ডক্টর, এখানে রুগী নেই, কোথায় চলে গেল রুদ্র? আমরা না আসলে তো আপনারা জানতেও পারতেন না, এ আপনাদের সিকিউরিটি। তখন এই ডক্টরের উপর খুব রেগে যায় হৈমন্তী। তারপরে লাবুকে ফোন করে আর ফোন করে বলতে থাকে, লাবু, এবার তোমার শান্তি হয়েছে তো? বলেছিলাম বাড়াবাড়ি করো না, রুদ্রকে কোথাও পাওয়া যাচ্ছে না। যা শুনে লাবু পুরো চমকে যায়, বলতে থাকে, কি বলছো মা, পাওয়া যাচ্ছে না মানে? তখন হৈমন্তী বলতে থাকে, হ্যাঁ, পাওয়া যাচ্ছে না। এবার তো থানায় একটা এফআইআর করতেই হবে, যা করার পুলিশই করবে। তখন এই বলে হৈমন্তী ফোনটা রেখে দিলে লাবু বলতে থাকে, কি হচ্ছে ভাই বলতো? এভাবে রুদ্রকে পাওয়া যাচ্ছে না নাকি হসপিটালে? তখনই ফুলকি ঘাবড়ে যায়। তারপরে লাবু বলতে থাকে, আমাদেরকে তো এখন যেতেই হবে। তখন রোহিত বলতে থাকে, আমিও যাব। তখন তমাল বলে, না, না রোহিত, তুই একদম যাবি না। কি থেকে কি হবে সেটা তো কোনো খবর নেই। আর তাছাড়া মিডিয়ার লোকজন এসেছে কিনা সেটাও আমরা জানি না। তুই বরং এখানেই থাক, আমি আর দিদিভাই যাচ্ছি। তখন লাবু বলতে থাকে, হ্যাঁ ঠিক বলেছিস। তারপর ফুলকিকে দেখে লাবু বলতে থাকে, ফুলকি, কি হয়েছে? তখন ফুলকি বলতে থাকে, দিদিভাই, এখন তো জামাইবাবু পালিয়ে গেছে, তার মানে তার সেরকম কিছু হয়নি। এবার তো আমার আরো ভয় করছে, যদি কিছু করে ফেলে। কি থেকে কি করবে তার শয়তানি বুদ্ধির কাছে তো আমরা হার মেনে যাচ্ছি। তখন লাবু বলতে থাকে, ফুলকি, এতটা চিন্তা করো না, দেখছি আমরা কি করা যায়। এই বলে ওরা বেরিয়ে যায়। তখনই রোহিত ফুলকিকে বলতে থাকে, ফুলকি, কি হয়েছে? তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন? আর তোমাকে এত নার্ভাস দেখাচ্ছে কেন? তোমার হাত পা কাঁপছে কেন? তখন ফুলকি বলতে থাকে, স্যার, আমার না খুব ভয় করছে, সত্যি খুব ভয় করছে। তারপরে রোহিত বলতে থাকে, ফুলকি, তুমি ভয় পেও না, তুমি তো ভয় পাও না। তারপর দেখা যাবে রোহিত আর ফুলকি শুয়ে পড়ে। তখনই রোহিতকে রেখেই ফুলকি রাতের অন্ধকারে বেরিয়ে যায়। আর ওইদিকে নার্সদের দিয়ে ওয়ার্ড বয় দিয়ে দিয়ে রুদ্রকে কিডন্যাপ করে ফুলকি আর বলতে থাকে, যাক, রাতের অন্ধকারে যে কাজটা ছেড়েছি না, এটা কেউ জানতে পারবে না। সবাই জানবে রুদ্ররূপ সান্যালকে পাওয়া যাচ্ছে না, কিন্তু এবার রুদ্ররূপ সান্যাল থাকবে আমার আর ঝিনুকদির কবলে। তো বন্ধুরা, এবার কি তাহলে রুদ্রকে উচিত শিক্ষা দিতে পারবে ফুলকি আর ঝিনুক? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ।